নমস্কার। আরজিকর কাণ্ড অনেক দিন হয়েছে। তো কয়েকদিন আগে সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী আনন্দবাজার পত্রিকায় একটি উত্তর সম্পাদকীয় লেখেন। তাতে অনেক কিছু লেখা ছিল, তার মধ্যে আরজিকর কাণ্ড নিয়ে যেটুকু লেখা ছিল সেটা আমার দৃষ্টি আকর্ষণ করে। তো কি লেখা ছিল আমি তার মধ্যে থেকে যেটুকু অংশ আমার দৃষ্টি আকর্ষণ করে সেটা পড়ব। লিখেছিলেন যে শোনা যাচ্ছে কর্মরত ডাক্তার মেয়েটি নিহত হয়েছিলেন একরোখা প্রতিবাদ করতে গিয়ে। যে বিপুল দুর্নীতির উর্ণজালে তিনি দুলছিলেন পতঙ্গের মতো, তা একার চেষ্টায় ছেড়ে দিতে গিয়ে অত্যাচারিত নিহত হয়েছিলেন, সম্ভবত একাধিক ব্যক্তির হাতে, যারা কর্মক্ষেত্রে তাঁর পরিচিত। তিনি হয়তো ভাবতে পারেননি প্রত্যাঘাত এইভাবে এই চেহারায় আসবে, আর তাঁর হত্যার ঠিক পরেই ঘটনাস্থল থেকে সাক্ষ্য প্রমাণ নিপুণভাবে ঘষে তুলে দেওয়ার অভিযোগও উঠবে শাসকের বিরুদ্ধে। তো একটা লম্বা প্রবন্ধের একটা অংশে অনিতা অগ্নিহোত্রী আনন্দবাজার পত্রিকায় এইটা লিখেছেন। তো কথাগুলো কিন্তু একেবারেই নতুন নয়। আরজিকর আন্দোলনে আমরা জানি অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল। একটা হচ্ছে সমাজের একটা অংশের মানুষের সরকারের উপর ক্ষোভ, সরকার বা শাসক দলের উপর ক্ষোভ, এটা ছিল একটা দিক। দুই হচ্ছে যে সংগঠিত কিছু শক্তি বিক্ষোভটা যখন দানা বেঁধে উঠেছে তখন তার পক্ষে দাঁড়িয়েছিল, এটা একটা ব্যাপার। এবং তিন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছিল তার একটা বিরাট অভিঘাত তো আছেই, কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা করছেন এমন একজন সরকারি চিকিৎসক, তার কর্মস্থলে খুন এবং ধর্ষণ হলেন, সেটা যথেষ্ট মর্মান্তিক। কোনো প্রচার টোচার ছাড়াই মানুষের মধ্যে এটা তীব্র আলোড়ন তৈরি করতে পারে। এবং চার, এই সবকটাকে ঘিরে তৈরি হয়েছিল বস্তুত গুজবের একটা বিরাট ফ্যাক্টরি। তো এই তিনটে ঘটনায় প্রথম তিনটে যে কারণ বললাম, তিনটেই মর্মান্তিক এবং বিক্ষোভ আলোড়ন তৈরি করার পক্ষে যথেষ্ট। কিন্তু যে স্কেলে, যে আকারে এই বিক্ষোভ দানা বেঁধেছিল, তো সেটা দ্রুত খবর ছড়িয়ে পড়া ছাড়া সম্ভব ছিল না। এবং এই খবরের বেশিরভাগ অংশটাই ছিল গুজব। এবং গুজব শোনা যাচ্ছে যে কথাটা অনিতা অগ্নি লিখেছিলেন, যা লিখলেন তার নিবন্ধে, শোনা যাচ্ছে। তো এই শোনা যাচ্ছে ব্যাপারটা, এই পুরো গুজব যে ছড়িয়ে পড়েছিল তার মধ্যে একটা বিরাট ভূমিকা পালন করেছিল। তো শুধু আরজিকর না, সাম্প্রতিককালের বিভিন্ন রকম আলোড়নের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। ধরুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জনতার যে তীব্র ক্ষোভ, তার কেন্দ্রেও ছিল শোনা যাচ্ছে। এবং স্রেফ শোনা যাচ্ছের উপর দাঁড়িয়েই যেটা হয়েছিল, বস্তুত অপরাধী চিহ্নিত করে ফেলা হয়েছিল এবং বাঙালি নারী জাতিকে দাগিয়ে দেওয়া হয়েছিল ডাইনি, কালা জাদু করে এইসব আখ্যায়। সে নিয়ে ইন্টারনেটে তুলকালাম হয়েছে, বাঙালি মেয়েদের নিয়ে যা খুশি বলা হয়েছে। কিন্তু এই গুজবের এই রকম প্রভাব, জনমানসে গুজব এই ধরনের প্রভাব তৈরি করতে পারে, সে নিয়ে কোনো নারীবাদী বা অনারীবাদী সুচিন্তিত চিন্তকের কোনো চিন্তাভাবনা আমরা পড়েছি বলে আমি অন্তত মনে করতে পারি না। তো যাই হোক, যাদবপুরের ক্ষেত্রেও আমরা দেখেছি এই একই রকম শোনা যাচ্ছে ব্যাপারটা ভীষণভাবে ছড়িয়েছিল। আজ এতগুলো মাস কেটে গেছে, এখন আমরা জানি যে এই শোনা যাচ্ছে, তথাকথিত শোনা যাচ্ছের উৎসগুলো কী। তো ঘটনাটা ঘটেছিল, ওই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল 9 তারিখ, আগস্টের 9 তারিখ সকালবেলা, ভোরবেলা। পুলিশ এবং প্রশাসন ব্যাপারটা কোনো মতে শেষ করে চাপাচুপি দিয়ে দিতে পারলে বাঁচত, এ নিয়েও এখন আর কোনো সন্দেহ নেই। কারণ আদালতে তারা সে নিয়ে ধমকানিও খেয়েছেন। তো সন্দেহ মানুষের যে তৈরি হয়েছিল তার একটা বড় কারণ সেটা। তো আদালতে পুলিশ এবং প্রশাসন যেভাবে ধমকানি খেয়েছে তা অতুলনীয়, কিন্তু তার সঙ্গে আদালত একই কথা জানিয়েছে, এর সঙ্গে খুব সম্ভবত গাফিলতির যোগ থাকলেও ষড়যন্ত্রের কোনো যোগ নেই এবং তা দিয়ে অপরাধী চিহ্নিতকরণের কোনো সমস্যা হয়নি। তো এই সন্দেহ থেকে সন্দেহ হচ্ছে শোনা যাচ্ছে একটা উৎস, এটা আমরা জানি, যেটা পুলিশ এবং প্রশাসন করে দেখিয়েছিল। কিন্তু শুধু সন্দেহ থেকে শোনা যাচ্ছে এরকম একটা বিপুল ব্যাপ্তি হয় না। গুজবের একটা এত বড় ব্যাপ্তি স্রেফ শোনা যাচ্ছে দিয়ে হয় না, তার জন্য সুনির্দিষ্ট করে কাউকে কিছু বলতে হয় এবং গুজবটা রটাতে হয়, কিছু মাল মশলা তৈরি করতে হয়। তো এক্ষেত্রে এতদিন পরে এই উৎসগুলো ঠিক কী ছিল তার সম্পূর্ণটা জেনে না ফেললেও অনেকটারই উৎস আমরা এই মুহূর্তে জানি।
তো এর প্রথম উৎসটা কি? এক হচ্ছে চিকিৎসক। তো ঘটনাটা ঘটে 9 তারিখ, আগেই বলেছি। তো ময়না তদন্ত হয়ে যাওয়ার পর, তার রিপোর্ট এসে যাওয়ার পর, সেই রিপোর্ট দেখে ডাক্তার সুবর্ণ গোস্বামী আগস্টের 12 তারিখ আনন্দবাজার অনলাইনে বলেন, পোস্টমর্টেম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ, প্রায় 150 গ্রামের বেশি লিকুইড স্যাম্পল তারা পেয়েছে। সেটা হয়তো কিছুটা রক্তমাখা সিমেন্ট হতে পারে, কিন্তু এতটা ভারী স্যাম্পল আমাদের যা মনে হয় এটা একজনের বীর্য হতে পারে না। এই ভিডিও অনলাইনে ছিল এবং আছে। হাইমেন যেটাকে বলি আমরা, তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ, প্রায় 150 গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন। এইটা হয়তো কিছুটা রক্তমাখা সিমেন্ট হতে পারে, কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে যে বীর্য হতে পারে না। যদি বীর্যের স্যাম্পেল ঠিকমতো পরীক্ষা করা যায়, হয়তো দেখা যাবে যে একাধিক জনের বা হচ্ছে যে 3-4 জনের হতে পারে বলে আমাদের সন্দেহ হয়েছে। সংবাদের শিরোনাম ছিল একজনের পক্ষে সম্ভব নয়, দাবি সরকারি হাসপাতালের চিকিৎসকের। তো এখন আমরা জানি বিভিন্ন এক্সপার্টের মতামত অনুযায়ী যে 1 নম্বর হচ্ছে যে 150 গ্রাম বীর্য হওয়া সম্ভব নয়, অন্তত 50 জন মানুষ লাগবে, তার থেকে বেশি হওয়া স্বাভাবিক। ষাঁড় হলে হয়তো গোটা 3 হয়ে যেতে পারে। 2 হচ্ছে যে সুবর্ণ গোস্বামী ঠিক বীর্য বলেননি, বলেছিলেন যে তরল। সে কথাটাও একেবারেই ঠিক নয়। যে নারী অঙ্গ সংগ্রহ করা হয়েছিল নির্যাতিতা মৃতার শরীর থেকে, তার সম্পূর্ণটার ওজন ছিল হচ্ছে 151 গ্রাম, তরলের ওজন নয়। তো এ নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম এক্সপার্টরা এখন মতামত দিয়েছেন, কিন্তু তার থেকে বড় কথা হলো যে এইটা সূত্রে একটা বড় গুজব ছড়িয়ে পড়ে যে একাধিক ব্যক্তি ওখানে জড়িত, কারণ এটা একজনের বীর্য হতে পারে না। তো এই যে অনিতা অগ্নিহোত্রী লিখেছেন সম্ভবত একজনের কাজ নয়, এই শোনা যাচ্ছে কথাটার প্রাথমিক সূত্র ছিল সুবর্ণ গোস্বামীর ওই বক্তব্য, যেটা এখন আমরা জানি সম্পূর্ণ ভুল। এটা হলো প্রথম উৎস। দ্বিতীয় উৎসটা কি? উকিল, বিখ্যাত উকিলরা আদালত চত্বরে কি বলেছিলেন তাই। এটাই সুবর্ণ গোস্বামীর সাক্ষাৎকারটা 12 তারিখ, আর এর পরের দিন 13 তারিখ আগস্ট মাসে হাইকোর্টে একটি শুনানি হয়। মৃতার বাবা মার হয়ে সেখানে সওয়াল করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিখ্যাত উকিল। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেন, কাল অর্থাৎ কিনা 12 তারিখ, যেদিন সুবর্ণ গোস্বামী কথাটা বলছেন, যখন উনি ওই জায়গায় সহমর্মিতা জানাতে গিয়েছিলেন, ওই জায়গা মানে নিশ্চয়ই আরজি করেই হবে, স্পষ্ট করে বলেননি, তখন একজন ফরেন্সিক এক্সপার্টের সঙ্গে তার কথা হয়। তিনি পোস্টমর্টেম রিপোর্ট দেখে বলেছেন এই ধরনের আঘাত একজনের পক্ষে করা সম্ভব নয়, অনেক লোকের অনেক কাজকর্ম এখানে থাকতেই হবে। But the forensic expert not had interacted yesterday when I had been to the place to express my solidarity. They said the postmortem report indicates this sort of injury could not have happened only by one single individual. There must be multiple action by multiple persons. তো রাজ্য সরকারের উকিল এই শুনে আপত্তি করেন, কিন্তু বিচারক বলেন যে ওরা বলছে প্রাইমা ফেসি এভিডেন্স অনুযায়ী এই জিনিসটা একজনের কাজ হতেই পারে না। সরকারি উকিল তাতেও আপত্তি করেন। বিকাশ রঞ্জন বাবু উত্তরে জোর দিয়ে বলেন, সরকারি হেলথ সিস্টেমে কাজ করা এক্সপার্ট এই কথা বলেছেন, দরকার হলে নামও দিতে পারেন। বিচারক বলেন দাম দেওয়ার দরকার নেই। বিকাশ আবার জোর দিয়ে বলেন একাধিক জনই জড়িত, এক্সপার্টের নামটা আবার বলেননি। ফলে প্রাইমা ফেসি এভিডেন্স হিসেবে ব্যাপারটা উত্থাপিত এবং উল্লেখিত হয় এক্সপার্টের কোনো নাম ছাড়াই। ব্যাপারটা আপনার অদ্ভুত লাগতে পারে, আমারও লাগছে, কিন্তু ব্যাপারটা তাই হয়েছিল। কারণ অনলাইনে বিকাশ বাবুর সওয়াল টওয়াল পুরোটা অনলাইনে আছে, যারা ইচ্ছে করবেন তারা শুনে নিতে পারেন। What they say is, prima facie opinion is that this assault could not have been committed by a single person. That is not correct. Because I am saying, my humble submission is, I have taken specific instruction on that. That when it is a case of multiple, the nature of injuries would be slightly different.
I don't want to say all this in open court, my lord, right now. But in the report, my lord, I shall give it. Because, my lord, if your lordship, my lord, I shall file, but I All right, all right. With the deepest of humility, my lord. Forensic Item number- experts, my lord, they have categorically made this statement. Let us, the forensic expert engaged in government health service. Who? They are, yes, he wants to get the name, I'll get the name. Give No, the no, name. don't tell the name. It's not necessary. But Lord, But only- prima facie, Lord, it is a case where Lord, the parents also feel that this couldn't have been done by a person who intended to only commit rape. The others must be involved, and that requires investigation. তো এখন আমরা জানি, খুব স্পষ্ট করে জানি যে ওই এক্সপার্ট যে কথাটা বলেছিলেন সেটা সম্পূর্ণ ভুল। আদৌ বলেছিলেন কিনা জানি না, কারণ তার নামটা উল্লেখ করা হয়নি। ওই কথাটা সম্পূর্ণ ভুল। বিশেষজ্ঞরা পরবর্তীকালে, সর্বভারতীয় বিশেষজ্ঞরা খুব স্পষ্ট করে জানিয়েছেন যে এটা শুধু একজনের কাজ হতে পারে তাই নয়, খুব সম্ভবত একজনেরই কাজ। ফলে ওই যে বীর্যের পরিমাপ দেখে এবং আঘাতের ধরন দেখে তথাকথিতভাবে এটা একাধিক জনের কাজ বলে উল্লেখ করা হয়েছে। যে শোনা গেছে কথাটা অনিতা অগ্নিহোত্রী তার লেখাতেও বলেছেন, সেই একই ভুল বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোদ আদালতে করেছিলেন। যাই হোক, এটা গেল দ্বিতীয় উৎস। তৃতীয় উৎসটা আমরা সবাই জানি, সেটা হলো ফেসবুক। এর তারিখ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে বহুজনের কাজ ওই আগের দুটো ঘটনা থেকে এটা নিশ্চিত হবার পরে, তথাকথিতভাবে নিশ্চিত হওয়ার পরে ইন্টারনেট জুড়ে বস্তুত অপরাধী চিহ্নিত করে ফেলা হয়। 14ই আগস্ট রাত দখলের আগেই একাধিক পোস্টার ছড়িয়ে পড়ে চারদিকে এবং সেগুলো বিপুলভাবে সার্কুলেটেড হয়, যেখানে 5 জন জুনিয়র ডাক্তারকে চিহ্নিত করে ফেলা হয় এবং সেটাও খানিকটা রাজনৈতিক ব্যাপার ছিল, যেখানে অপরাধীদের বেশিরভাগই এক হচ্ছে সংখ্যালঘু তথাকথিত অপরাধী, 2 হচ্ছে তাদের মধ্যে একজন আবার শাসক দলের নেতার ছেলে। পরে জানা যায় যে সেই পরিচয়টা ভুয়ো এবং পোস্টারটা ইচ্ছে করেই নামগুলো আর এখানে দেখালাম না, অকারণে ভুয়ো খবর এখনও ছড়িয়ে লাভ নেই। কিন্তু ইন্টারনেট খুঁজলে এখনও পাওয়া যাবে সেই সব গণবিচার এবং গণপিটুনির আহ্বান। এবং নিশ্চয়ই এটা বলে দেওয়ার দরকার নেই যে এটা মূলত গণ উন্মাদনা তৈরির একটা ছক, যার সঙ্গে বাস্তবতার বিশেষ যোগাযোগ নেই। তো এটা গেল উৎস 3। এবং উৎস 4, সেটা হলো হোয়াটসঅ্যাপ। বহু লোকের কাজ নিশ্চিত তার আগে হয়ে গেছে ওই প্রথম দুটো দিয়ে, অপরাধীও চিহ্নিত হয়ে গেছে। এরপর একটা অধিকতর মশলা, মরার উপর খাঁড়ার ঘা জোগাতে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে মহিলা কণ্ঠের ধারা বিবরণী। সেটা আপনারা সবাই শুনেছেন, আমি সোমা বলছি। যৌন নিপীড়নকে কি করে পাবলিকের ফ্যান্টাসিতে সুরসুরি দেবার মতো করে সরবরাহ করা যেতে পারে, এটা তার চমৎকার একটা উদাহরণ ছিল। জানা যায় এমনকি ওই শুধু 5 জন নয়, এমনকি একটা মেয়েও জড়িত ছিল পুরো কাজে এবং ঝপাঝপ ফ্যান্টাসি ছড়িয়ে পড়ে কিভাবে একটা মেয়ে হাত চেপে রেখেছিল যখন বাকি ছেলেরা অত্যাচার করছিল। সেটাও আমি আলাদা করে পুরোটা আর বললাম না, আবার নতুন করে ভুয়ো খবর ছড়িয়ে লাভ নেই। কিন্তু কথাটা হলো যে এই বিকৃত একটা বিবরণ, সেটা পাবলিক কিন্তু হাঁ করে গিলেছিল। আমাদের এখন যারা অনেকেই সচেতনতার বাণী ঝরান চারদিকে, অনেকে বড় বড় কথা বলে চলেন, তারা অনেকেই এটা হাঁ করে গিলেছিলেন। বস্তুত এটা তাদের বিকৃতির প্রতিফলন, তাছাড়া আর কিছু নয়। তো এর বাইরেও এই 4টে ছিল উৎস। এর বাইরেও নানা খুচখাচ জিনিস ছিল, যেমন পরের পর্বে খবরের কাগজগুলো রটানো গুজব ছিল, সেগুলো তীব্রভাবে ছড়িয়ে পড়ে, সে প্রসঙ্গে পরে আসা যাবে। কিন্তু রাত দখলের আগে পর্যন্ত ছড়িয়ে পড়া গুজব এগুলি। এর মধ্যে 2টো সরাসরি নাম আমি করেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কেন বলেছিলেন এই কথাটা জানা নেই। হতে পারে ওই এক্সপার্ট আসলে নেই, হতে পারে তিনি আসলে এক্সপার্ট নন, কিংবা অন্য কিছু কোনো একটা হবে, আমাদের জানা নেই। মানে হয় এক্সপার্ট বানিয়ে বলেছিলেন, অথবা এক্সপার্ট আদৌ কিছু জানেন না, তিনি নিজেকে দাবি করেন এক্সপার্ট হিসেবে, অথবা এক্সপার্ট আসলে নেই। এর মধ্যে কোনো একটা নিশ্চয়ই হয়েছিল, কিন্তু কোনটা বলতে পারবো না। আদালত কেন এক্সপার্টের নাম জানতে চায়নি সেটাও আমাদের জানা নেই, বলতে পারবো না, এটা আরেক রহস্য। সুবর্ণ গোস্বামী, আরেকটা নাম আমি নিয়েছি, তিনি কেন এই কথাটা বলেছিলেন সেটাও জানা যায়নি। পরে টিভিতে জিজ্ঞাসা করলে তিনি বলেন
যে কি 150 গ্রাম, আমার কি দেখেছেন আপনি? 150 গ্রাম, 151 গ্রাম, অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে যে নমুনার কথা বলা আছে, সাদা থকথকে চটচটে তরল পদার্থ, তা বীর্য হতে পারে যদি পরীক্ষায় ল্যাবরেটরিতে প্রমাণিত হয় এবং সেই বীর্যের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে দলবদ্ধ ধর্ষণ হয়েছে কিনা। এটা বেশ রিজনেবল কথা, কিন্তু প্রথম দিন তিনি যা বলেছিলেন তরল সংগ্রহ করা হয়েছে এবং খুব সম্ভবত এত বীর্য একাধিক একজনের হতে পারে না, সেই কথাটা একেবারেই রিজনেবল নয়। তো ওই প্রশ্নটা ওটা কেন বলেছিলেন তার উত্তর পাওয়া যায়নি, আর বলা বাহুল্য বিকাশবাবুকে নিয়ে বিশেষ প্রশ্ন কেউ করেনি। ফলে এগুলো কেন হয়েছিল, ঠিক কেন হয়েছিল আমাদের জানা নেই। কিন্তু আদালতে একজন উকিলের বয়ান ছিল ভুল, ময়নাতদন্ত দেখে একজন ডাক্তারের বয়ান ছিল ভুল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের গুজব বা তার সঙ্গে উচ্চগ্রামের ইলেকট্রনিক মিডিয়া সব মিলিয়ে তৈরি হয়েছিল এই শোনা যাচ্ছে, এবং এতই শক্তিশালী এই শোনা যাচ্ছে যে আদালতে বিচারক অবধি কোথা থেকে শোনা যাচ্ছে জানতে চাননি। বঙ্গের বুদ্ধিজীবীরা তো নাই, এবং কিছু কিছু সময় আসে যখন সুশান্ত সিং রাজপুত মারা যান একইভাবে, তখন সমস্ত যুক্তিবুদ্ধিকে, সমস্ত প্রশ্নকে শিকের উপর তুলে রাখতে হয়। সুশান্ত সিং রাজপুতের সময় যেমন হয়েছিল, এও ছিল সেরকমই এক সময় যখন কোনো যুক্তি বুদ্ধি এসবের কোনো জায়গা ছিল না, যা রটছে সেই স্রোতে ভেসে যাওয়াটাই ছিল আসল কথা। তো এতে লাভের লাভ কী হয়েছে? আমি ধরুন এই কথাগুলো বলে যুক্তিসিদ্ধ কথাবার্তা বলার চেষ্টা করে প্রচুর গালাগাল খেয়েছি, সেটা একটা দিক। এবং দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে সংবাদ মাধ্যম এবং বঙ্গের বুদ্ধিজীবীগণ তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। তো আমি যদিও গালাগাল খেয়েছি ওদের হাতে প্রচুর, কিন্তু একটা কথা বলতেই হবে যে এটা একেবারেই ভালো ব্যাপার না, এবং এটাও ভালো ব্যাপার না যে তারা যে স্রেফ শোনা যাচ্ছে সেতে গা ভাসিয়েছিলেন, এটা কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন লোকের কাছে প্রত্যাশিতও না। ওই রকম যেটা হয় সেটা দাঙ্গা বা গণপিটুনির সময় হয়, কিন্তু তারা সেটা করেছেন এবং যা হবার সেটা হয়েছে, বিশ্বাসযোগ্যতা কমে গেছে। এবং এখন যাদবপুর কাণ্ডে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম আসলে কি, তখন তারা সংবাদ মাধ্যমের নিন্দে করার চেষ্টা করছেন, কিন্তু বোতল থেকে দৈত্য বেরিয়ে গেছে, এখন তাকে আর কতটা বোতলের মধ্যে ঢোকানো যাবে আমরা জানি না। যা হোক, সেই যা হবার হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে যে 6 মাস পরে, 6 মাস মিটে যাওয়ার পরে, আর.জি. কর কাণ্ডে 6 মাস হয়ে গেছে, তখন অন্তত নিজেকে একবার প্রশ্ন করা উচিত, ফিরে তাকানো উচিত। কিন্তু তা না করে অনিতা অগ্নিহোত্রী আবারও সেই শোনা যাচ্ছেতে ফিরে গেছেন দেখে আশ্চর্য হলাম। তবে আমি যা বলছি এখানে প্রত্যেকটাই হচ্ছে সর্বজনের হাতের কাছে থাকা তথ্য, নতুন গোপন কিছু বলছি না। ফলে বঙ্গীয় বুদ্ধিজীবীদের এগুলো এমনি জানার কথা, কিন্তু এখনও কোনো প্রতিফলন লেখায় বা কোনো বিবৃতিতে নেই দেখে অত্যন্ত আশ্চর্য হলাম। তো হতে পারে কোনো কারণে পড়েননি, অথবা এও হতে পারে শোনা যাচ্ছে কানাগলিতে ঢুকে পড়ার পর আর বেরোনোর রাস্তা নেই। তো অন্য কিছু হতে পারে, সূত্রগুলো এখানে উল্লেখ করে দিলাম, গুজবের সূত্রগুলো। এবার ওনারা যদি একটু চিন্তাভাবনা করেন তাহলে ওনাদের এবং পৃথিবীর একটু উপকার হয়। বিশ্বাসযোগ্যতা যা যাওয়ার তা তো গেছেই, যা ভাগাভাগি তৈরি হওয়ার তা তো হয়েইছে। এরপরে যেটুকু খুদকুড়ো জোটানোর মতো যেটুকু বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা যায়, বঙ্গীয় বুদ্ধিজীবীরা তথাকথিত প্রগতিশীলরা যদি সেটুকু চেষ্টা করেন, তাহলে অন্তত আগামীতে এই যে তীব্র ফ্যাসিবাদী আক্রমণ আসতে চলেছে এবং মিডিয়া তার একটা ড্রেস রিহার্সাল দিয়ে নিল, এইটাকে হয়তো ঐক্যবদ্ধভাবে না হলেও একসঙ্গে মিলে কোনোভাবে ঠেকানো যেতে পারে। তো এইটা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন বুদ্ধিজীবীরা, আশা করতে পারি, বা আশা করতে পারি না হয়তো, আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু আমার দিক থেকে আহ্বান রইল, আমাদের দিক থেকে আহ্বান রইল। এবং আজকের ভিডিও এইটুকুই। যারা দেখলেন তারা এই মতামতটা যদি পছন্দ করেন চারদিকে ছড়িয়ে দেবেন, আর গুরুচণ্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের করতে বলবেন। বিকল্প সংবাদ মাধ্যমের উঠে দাঁড়ানো, সামনে এসে দাঁড়ানো এই মুহূর্তে ভীষণ দরকার। তো আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।